নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর শুরু করবো। আজকে ডিবেট মূলত আমাদের নজর রাখতে হচ্ছে উদ্ভূত বাংলাদেশের পরিস্থিতির দিকে। কারণ ইস্কনের সাধু চিন্ময় দাস প্রভুকে গ্রেফতারি, যেভাবে অপহরণ কায়দায় তাকে গ্রেফতারি, তার জামিন নামঞ্জুর হওয়া এবং শুধু তাই নয়, তার জেলে ঠাঁই, এই গোটা ঘটনায় মূলত তার অনুগামী এবং গোটা বাংলাদেশে এই মুহূর্তে অশান্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বিগ্ন ভারত, দিকে দিকে বিক্ষোভ এই মুহূর্তে কিন্তু সামনে আসছে। উদ্বিগ্ন ভারতের বার্তা ইউনূস সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এদিকে উত্তাল বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের প্রতিবাদ চলছে। ঢাকা থেকে বরিশাল সনাতনীদের মিছিল, প্রতিবাদ, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এবং একটু ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে যে ছবি, যে প্রতিবাদের ভাষা ফুটে উঠছে। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের প্রতিবাদ। ওপার বাংলা ইউনূস সরকারের তরফে দাবি করা হয় মূলত চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনাকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে ভারতও বিবৃতি দাবি করেছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যেই আরও যার আজ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের উত্তাল বাংলাদেশ এবং ওপার বাংলার আজ এই মুহূর্তে। আমাদের এপার বাংলাতেও গতকাল দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ইস্যু এখনো পর্যন্ত যথেষ্ট সামনে আসছে এবং সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত আমরা বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে এইভাবে রয়েছেন সৈয়দ মোহাম্মদ, ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক। আমি শুরুতে একটু মুকুন্দপুরের দিকে নজর রাখবো, কারণ একেবারেই এপার বাংলা বসবাসকারী যারা যে সমস্ত নাগরিকরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মোহাম্মদ জাফর। একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। নমস্কার, স্বাগত জানাবো এই আলোচনায়। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যা উদ্ভূত পরিস্থিতি, তাতে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে বলে মনে হয়? কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আমি সৈয়দ মোহাম্মদ জাফর বলছি, বাংলাদেশ থেকে, ঢাকা নারায়ণগঞ্জ। আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন মোটামুটি ভালো, তবে 2 দিন আগে ইস্কন নামে যেই ঘটনাটা আমাদের চট্টগ্রামে ঘটেছে, তখন আমি আপনাদের এই কলকাতায় ছিলাম। আমি 25 তারিখে এসেছি। তো যেই ঘটনাটা ঘটেছে আসলে ওইটা মর্মান্তিক ঘটনা। ইস্কন ওনারা আমাদের সাথে সনাতন ধর্মীয় যারা আছে এবং মুসলিম ধর্ম, অন্য ধর্ম, বৌদ্ধ ধর্ম যারা আছে, আমরা এখন মোটামুটি ভালোভাবেই বসবাস করছি, মিলেঝিলে বসবাস করছি। আমাদের ওখানে কোনো বিভেদ নাই। তো এই ইস্কন উনি যেই ঘটনাটা ঘটিয়েছে, অপ্রীতিকর ঘটনা, আমাদের একজন লয়ারও ওখানে মারা গিয়েছেন। যেই ঘটনাটা ঘটেছে আসলে এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা। এটা আমরা কোনোদিনই আশা করিনি। এটা কারা, কে বা কাহারা উস্কানি দিচ্ছে, অবশ্যই ওই পক্ষটাকে কোনো একটা রাজনৈতিক দল সম্ভবত উস্কানি দিচ্ছেন। এই জন্যই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মোহাম্মদ জাফর সাহেব, আরও একটা বিষয় জানার চেষ্টা করো। মূলত আপনি এখানে বসবাস করছেন, খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যা ঘটছে চারপাশে, কোথাও কি মনে হচ্ছে এপার বাংলায় দাঁড়িয়ে ওপার বাংলায় এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই গোটা একটু হলেও কি চিন্তা বাড়ছে, দুশ্চিন্তার মেঘ রয়েছে? হ্যাঁ, বুঝতে পারি নাই আপনার কথা ক্লিয়ার। এখানে দাঁড়িয়ে যখন আপনি এখানে রয়েছেন, আপনি বলছেন একটু হলো পরিস্থিতি হয়তো ভালো, কিন্তু কোথাও কি একটু দুশ্চিন্তার কাজ করছে আপনাদের মধ্যে, একটু হলো ভয়? না, ভয় না, ওইভাবে কিছু হয়নি। তো ওখানে ওই চট্টগ্রামে আমাদের যে ঘটনাটা ঘটেছে, চট্টগ্রামে হয়েছে। তো এখন শান্ত হয়েছে পরিস্থিতি। আমরা তো সার্বক্ষণিক আমরা পশ্চিম বাংলায় কলকাতায় আছি, কিন্তু আমরা সার্বক্ষণিক বাংলাদেশেরও তো খোঁজ খবর নিতেছি, যেহেতু আমি বাংলাদেশি। এই জন্য আমরা ওখানে যে পরিস্থিতি ঘটেছে, এটা অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওনাকে তো গ্রেফতার করা হয়েছে, একজন লোক মারা গেছে, তা তো আপনারাও কলকাতার বা আপনার ভারতের সবাই বা সারা বিশ্বেই জানছেন ঘটনাগুলি।
তো এটা নিয়ে বেশি চিন্তিত বা দেশ ওইরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমার মনে হয়। বেশ, মোহাম্মদ জাফর সাহেব অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। অন্তত কিছুটা স্বস্তি ফিরে আসুক, তারা অন্তত এমনটাই বলছেন। আপাতভাবে এই যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো মার্কো স্ট্রিটের দিকে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, একটা উদ্বেগের ছবি অন্তত কাজ করছে এবং এখানে বসবাসকারী যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা এই গোটা ঘটনায়, একটা বিক্ষোভ তো চলছিল, একটা অশান্তির মেঘ তো ছিল, কি বলবে? একদম, দেখো বাংলাদেশের যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এদেশে আসা বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা, এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একজনের সঙ্গে কথা বলবো। দিদি, একটু কথা বলি। হ্যাঁ, একটু কথা বলে নি। আপনি তো সেই দেশে থাকেন, সেই দেশে আপনাদের পরিস্থিতি? সেই দেশের পরিস্থিতি তো মানে খুব মানে মারামারি হইতেইছে, মারামারি সব ভাঙচুর এটা হইতেছে, কালকেও হয়েছে। আমি মারামারি মানে ভাঙচুর। আচ্ছা, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বীরা তাদের পরিস্থিতি কি সেই দেশে? তাদের পরিস্থিতি ভয়াবহ অবস্থা, আমরা ঘর থেকে বেরোতে পারি না। তো কেন? এই যে মানে আমরা আমি চলে যাই। আচ্ছা, একটু দুটো কথা বলবো। আপনার অবস্থা ভয়াবহ কেন? আপনি এর আগেও আমাদের সঙ্গে কথা বলেছিলেন। কি পরিস্থিতি সেখানে, কি বলা হয়? সেখানে বলা হয় যাদের এই যে লাল পলা আর লাল সুতা যাদের, তারা বাংলাদেশ ছেড়ে ভারত চলে যাও। কেন এই কথা বলা হয়? সেটা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। যারা মৌলবাদী তারাই বলে, যারা মৌলবাদী তারাই বলে, আমি তো সে জানি না। সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের আমলে কি আপনারা সুরক্ষিত নন? না, আমরা কোনো সুরক্ষিত না, আমরা কোনো সুরক্ষিত না। আমরা ঘর থেকে বের হইতেই পারি না, মানে বের হইতেই পারি না, মানে আমরা ভয়ে থাকি, ভয়ে থাকি আমরা। মানুষ মেয়েরা ফেলাইতেছে, পিটাইয়া, কোনো খবর নেই। সবসময় মারামারি হইতেইছে। ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেপ্তার করা হলো, এই নিয়ে বাংলাদেশ উত্তাল। যারা সনাতন ধর্মাবলম্বী তাদের একটি গ্রুপ রয়েছে, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণ দাস, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। এখন আমি সেটা কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছে সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনি এর আগেও বলছিলেন যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যালঘু, তারাও তাদের অবস্থায় কোথাও গিয়ে কি ভালো নয় বাংলাদেশ? না না, মানে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা মনে করি ঘর থেকে বাইরেতে আমরা খুব ভয় পাই, প্রচণ্ড। আমি শুধু একা না, আমরা সবাই ভয় পাই, কারণ সবসময় আমরা ভয়ে থাকি, আতঙ্কে থাকি। ওইখানে প্রত্যেক দিন মনে করো মারামারি হইতেইছে, ডেলি মারামারি ভাঙচুর, তারপরে বাড়িতে মানে ডাকাতি হইতেছে বাড়িতে, ছিনতাই ডাকাতি, জিনিসপত্রের প্রচুর দাম, সব দিক দিয়ে অরাজকতা চলছে। আপনারা কি, আপনাদের প্রশাসন কি আপনাদের সঙ্গে নেই যারা সনাতন ধর্মাবলম্বী? এখন যে প্রশাসন আছে না, পুলিশ প্রশাসন, তারা সবাই ভয় পায়, তারা ভয় পাইতেছে, তাদেরকে পিটে অনেক পুলিশদেরকে মেরে ফেলছে, তাই ওরা এখন ভয় পাইতেছে, ওরা আগায় আসে না। যখন মারামারি হয় না ওরা আসে না। আপনাদেরকে কি সেই দেশটা ছাড়তে বলা হচ্ছে? হ্যাঁ, আমাদেরকে ছাড়তে বলা হচ্ছে, আসি। কি বলবেন বেশ, দাদা? একেবারে রেশমি, পরবর্তী ছবিটাও জানবো। এই মুহূর্তে রেশমি ছিলেন আমাদের সঙ্গে, রেশমিকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের একটা সামগ্রিক ছবিটা বুঝে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু অনেকে বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি, তারা সেখানে ভয় পাচ্ছেন, মূলত সনাতন হিন্দু ধর্ম যারা রয়েছেন, একটা উদ্ভূত পরিস্থিতি। চিন্ময় কৃষ্ণ দাসের এই গ্রেফতারে উত্তাল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে সনাতনী জাগরণ মূলত জোটের প্রতিবাদ চলছে, ঢাকা থেকে বরিশাল সনাতনীদের মিছিল চলছে, প্রতিবাদ চলছে, পাল্টা ইস্কনকে নিষিদ্ধের দাবিতে আবার মিছিল চলছে নানা রকমভাবে। অন্যদিকে ভারতের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, এবং সব মিলিয়ে আজকের এই মুহূর্তে আমি ডিবেট শুরু করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা অনিন্দ্য সিংহ রায়। অনিন্দ্যদা, আজকে ডিবেটে স্বাগত জানাবো, সঙ্গে থাকুন। নমস্কার। একই সঙ্গে বিজেপি মুখপাত্র জয় মল্লিক রয়েছেন আমার সঙ্গে। জয়দা, স্বাগত জানাই আজকের আলোচনায়। জয়দা, একটা বিষয় শুরু করি আপনারই কাছ থেকে। মূলত এখনো পর্যন্ত যে বক্তব্যগুলো সামনে এলো, নতুন বাংলাদেশে হিন্দুরা তারা সুরক্ষিত, এই দাবি করেছিলেন ইউনূস সরকার। আদতে এখন বর্তমানে যে ছবিটা উঠে আসছে, সেই দাবির সঙ্গে বাস্তবের ছবিটার কতটা ফারাক? আপনারাই দেখাচ্ছেন সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একটা রাষ্ট্র, এটা বিষয়টা তো শুধুমাত্র একটা ছোট এলাকা বিক্ষিপ্ত ঘটনা বলার আর জায়গা নেই। একটা রাষ্ট্র নেতা, তার কতটা দায়িত্ব থাকে একটা মন্তব্য করার বা একটা রাষ্ট্র চালানোর, আজকে এটা স্পষ্ট হচ্ছে। আমরা বারবার কেন বলি যে একটা দেশের পুরো
ব্যালেন্সটা, সেটা সেকুলার জায়গা থেকে হোক বা বিভিন্ন রিলিজিয়ন, ধর্ম, কাস্ট থাকতে পারে, আর সব থেকে বেশি তো আমাদের ভারতবর্ষে আছে। তার মানে এই রাষ্ট্রের নেতা কতটা সেইটাকে হ্যান্ডেল করতে পারে সেটা রাষ্ট্র নেতার উপর নির্ভর করছে। আজকে ইউনিশ সরকার বলে দিল, আমি চিঠিতে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে তার ইমপ্লিমেন্টেশন কোথায়? আমরা আজকে দেখতে পাচ্ছি পরিস্থিতি, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের যে সোনার দোকানগুলো সেগুলো লুট করা হচ্ছে। রাস্তায় একটা ধর্মের মানুষ তারা একত্রিত হয়ে বলছে আমরা কচু কাটা করব, দলে দলে কাটবো। এই বার্তা যখন দেওয়া হচ্ছে, সেই রাষ্ট্রের নেতৃত্ব কি করছে সেই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে। আর স্বাভাবিকভাবে সেইখানে যখন আমরা বলছি মাইনরিটি, সেই মাইনরিটি তো আমাদের ভারতবর্ষেও আছে, বিভিন্ন রিলিজনের, বিভিন্ন ধর্মের মাইনরিটি আছে। তারা আজকে কি মনে করছে ভারতবর্ষে সেটাও দেখার আছে, কারণ ভারতবর্ষের মাইনরিটিরা যে সেফ সেইটা নরেন্দ্র মোদী প্রমাণ করেছে। আজকে এই ঘটনা আপনারা কোনোদিন ভারতবর্ষে দেখতে পাবেন। অদ্ভুতভাবে একটা জিনিস আমার দেখতে পেলাম না এত কিছুর মধ্যে, সেটা হচ্ছে যে তৃণমূলের সাংসদ, সে অভিনেত্রী দুষ্টু কোয়েল কুকু করতে করতে বাংলাদেশ চলে গেছিল, আজকে তার মুখে থেকে একটাও শব্দ বেরোচ্ছে না এই হিন্দুদের জন্য। এইটা নিয়ে নিশ্চয়ই অনিন্দদা উত্তর দেবেন, কিন্তু অদ্ভুতভাবে আমি এটাই বলতে চাইছি যে একদমই জয়দা একটু সঙ্গে থাকুন, আমি আসছি একটু অনিন্দদার কাছে। অনিন্দদা, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সব থেকে বড় কথা এখন অন্তত এই বিষয়টা অন্তত হঠাৎ সোমবার একেবারে আচমকা যেভাবে অপহরণের কায়দায় গ্রেফতারি, তার জামিন না মঞ্জুর হওয়ার, তার জেল ঠাই, অন্তত এই গোটা বিষয় সামগ্রিকভাবে ভারতও যে ভালো চোখে দেখছে না, এবং সব থেকে বড় কথা বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার বিবৃতি জারি করা হয়েছে, কি বলবেন? প্রথমত কথা হচ্ছে, বাংলাদেশ একটা অন্য দেশ। ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু এ ব্যাপারে একমাত্র মন্তব্য করা উচিত বিদেশ মন্ত্রক। কোন লোক বা কোন মানে সংগঠনে এ ব্যাপারে কথা বলা উচিত নয়। আমি বলছি আপনার, তেমন ভাবে কথা বলা উচিত নয়। যে কথা বললে ওখানে আরো অশান্তি তৈরি হতে পারে বা রাষ্ট্রের কোনো সমস্যা হতে পারে, সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের বিদেশ মন্ত্রক সে ব্যাপারটা নিঃসন্দেহে দেখছেন, তারা এই ব্যাপারে কথা বলবে। আমার কয়েকটা জিনিস আপত্তি আছে, খারাপ লাগলো। গতকালকে আমি দেখলাম বাংলাদেশের ঘটনার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মিছিল বার করলেন বিধানসভায়। আমি অবাক, তাই বিধানসভায় তোমার মিছিল কেন? তোমার যদি কোনো মিছিল বা কিছু প্রতিবাদ বা কিছু বলার থাকে, বাংলাদেশ হাইকমান্ডের কাছে ওইখানে যেতে পারছে। বিধানসভায় মিছিল বার করে লাভটা কি হলো? মানে কেন বিধানসভার সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক? আমার এই ছোট্ট মাথায় ঢুকলো না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন বাংলাদেশে সংখ্যালঘু বা যারা, তাদের কি করা উচিত? নিঃসন্দেহে প্রতিটা মানুষ, সারা ভারত কেন সারা বিশ্ব জুড়ে আমরা বলবো, সমস্ত মানুষের সংখ্যালঘু সংখ্যাগুরু সবাইকে সসম্মান দেওয়া উচিত। আমাদের ভারতবর্ষে যেটা আমরা দেখি, কিছু সংখ্যক দল বা কিছু সংখ্যক নেতা বা কিছু সংখ্যক লোক, তারা এই সংখ্যার এই মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করে। এই গোষ্ঠী ও তাই গোষ্ঠী, আমি এই গোষ্ঠীকে বেশি প্রেফার করব, ওকে কেন দেব? এই জিনিসটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক। আজ বাংলাদেশে আমরা সেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ এর এফেক্ট করছে। আজকে কেউ কোনো ধর্মের হতেই পারে, সে চাই সেই ধর্ম ভালোবাসতে পারে, সেই ধর্মের প্রতি তার আস্থা থাকতে পারে, কিন্তু সর্বশেষ হচ্ছে আমরা মানুষ। আমাদের বিদেশ মন্ত্রক থেকে এই ব্যাপারে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ আমাদের একদম বর্ডার লাগোয়া। ওখানে কোনো কিছু সমস্যা হলে বর্ডারে কিন্তু একটা চাপ পড়ে এবং বর্ডারে কিন্তু সুরক্ষিত রাখাটা খুব দরকার। আমি আশা করব আমাদের স্বরাষ্ট্র দপ্তর এবং বিদেশ মন্ত্রক তারা যেন তীক্ষ্ণ নজর রাখেন এবং এম্বাসি গুলো যেন নিশ্চয়ই নজর রাখেন
আর একটা রিকোয়েস্ট করব, এখানকার কিছু অতি উৎসাহী লোক যারা ফেসবুক বা ওই সোশ্যাল মিডিয়ায় তারা কিছু বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছেন এবং বিভ্রান্তিমূলক কিছু প্রশ্ন করছেন, যেগুলোতে কিনা সমস্যা আরো সৃষ্টি হয় এবং ফেক নিউজে ভরে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করবো এইগুলো না করে সংবেদনশীল ব্যাপারটাকে দেখা উচিত, এবং এ ব্যাপারে আমাদের দেশের নয়, আবার বলছি বাংলাদেশ আলাদা দেশ, সেইখানে একমাত্র দেখা উচিত আমার মনে হয় বিদেশ মন্ত্রকে। এই বিষয়ে বিশাল কিছু একেবারে, এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে সেখানে বসবাসকারী বাংলাদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের বাক স্বাধীনতা অনেকটা বেশি সুরক্ষিত করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতেই হবে। একটু সঙ্গে থাকা দুজনকে অনুরোধ করছে, ডিবেটে একটা বিরতির পর দ্রুত ফিরছে, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, আলোচনায় যাবো। আমাদের সঙ্গে অনিন্দা রয়েছেন, আমাদের সঙ্গে জয়দা রয়েছেন। একেবারে সরাসরি যাবো জয়দার কাছে। জয়দা, এই যা পরিস্থিতি আমরা দেখলাম, গতকালই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে নিয়ে যাওয়া হলো, পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইলো না, বরং তাকে জেলে ঠাঁই হলো। কিন্তু কোথাও কি মনে হচ্ছে ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় এই যে গোটা বিষয়, কোথাও কি সেটা সুরক্ষিত নয়, যা পরিস্থিতি অন্তত সামনে আসছে? না, অদ্ভুত লাগলো আনন্দদার কথা শুনে। এটা হচ্ছে উনি বলছেন বিদেশ মন্ত্রকের বিষয়, পুরো পৃথিবী যত হিন্দু আছে তার মধ্যে আপনি একজন হিন্দু হয়ে এই জিনিসটা সমর্থন করেন, হ্যাঁ কি না উত্তর দিতে পারবেন? আপনি বলছেন আজকে শুভেন্দু অধিকারী কেন বিধানসভা থেকে মিছিল বের করেছে, উনি মাঠে নেমেছেন, উনি হিন্দু হয়ে আওয়াজ তুলেছেন। আজকে আমি হিন্দু হয়ে পথে নেমেছি, আওয়াজ তুলেছি। আপনি হিন্দু হয়ে এই হিন্দুর উপরে অত্যাচারকে সমর্থন করছেন বলে আজকে আপনি মুখ বন্ধ করে রেখেছেন, এটা প্রমাণিত। আজকে সাধারণ মানুষ মাঠে নামছে, আজকে দেশের অবস্থা দেখুন সেখানকার। আপনি যে দেশের আইনের নিয়ে কথা বলছিলেন, এক্স্যাক্টলি শর্মিষ্ঠে যে বিষয়টা চুললো, সেই আইন আজকে আপনি সমর্থন করেন। একজন কেউ যদি ভুল করে থাকে তার আইন কি হওয়া উচিত, সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন হবে। সে কেন কি ভুল করেছে সেটা নিয়ে ইনভেস্টিগেশন হোক, কোর্ট কাচারি হোক, তারপরে তাকে জেল হাজত হবে। যেভাবে সেই ব্যক্তিকে একজন হিন্দু ধর্মগুরুকে সেখানে নিয়ে যাওয়া হলো, এইভাবে হিড়হিড় করে জেলে ঢোকানো হলো, আপনার মনে হয় এটা আইন? আপনারা তাহলে এরকম আইন চান তো? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই তো আপনার বললাম, আপনার তৃণমূলের সাংসদ কুকু করতে করতে ওখানে টাকা কামিয়ে চলে এসছে। আজকে তার মুখ বন্ধ কেন? কারণ আসল ছিল টাকাটা। আজকে হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা আপনার চোখে পাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে নয় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সিএনএন চ্যানেলে, টেলিভিশনের চ্যানেলে এখন যে তথ্যটা দেখতে পাচ্ছেন, যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাও আপনি বলবেন যে ক্যালকাটা নিউজ এখন বিভ্রান্তি ছড়াচ্ছে? সেটাও বলুন, বলুন এই ছবিগুলো মিথ্যে, এটাও বলুন। পয়েন্ট হচ্ছে শির দ্বারা দরকার, শির দ্বারা দরকার, আওয়াজ তোলার শির দ্বারা দরকার, সত্যটাকে উদ্ঘাটন করার শির দ্বারা দরকার। এই সত্যটা উদ্ঘাটন করার পরে যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে কন্ট্রাডিক্ট না করে সেটা নিয়ে আলোচনা করার এবং সমালোচনা করার ঠিকঠাক ভাবে। এখান থেকে অনিন্দদার কাছে আসবো। অনিন্দা, জয়দের সঙ্গে থাকুন। যে মোহাম্মদ ইউনুস তিনি নিজে বলছেন যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হচ্ছে, এই গ্রেফতারি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও বলছেন যে বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরও দেখা যাচ্ছে এই পরিস্থিতি তো কোনোভাবে শান্ত হচ্ছে না। এবং সব থেকে বড় কথা, চিন্ময় কৃষ্ণ তিনি নিজে বলেছেন যে 8 দফা দাবিতে তাদের এই আন্দোলন চলছে, সেই আন্দোলন এখনো চলবে। সব মিলিয়ে এই যেভাবে তাদের অনুগামী, তাদের সমর্থক বেছে বেছে তাদের উপর হামলা, ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যার একটা আঁচ লক্ষ্য করা যাচ্ছে, মানে এটা কি মেনে নেওয়ার যোগ্য, এটা কি সমর্থনযোগ্য? অনিন্দা, প্রথমত কথা হচ্ছে আমি হিন্দু মানে হিন্দুদের জন্যই বলতে হবে, এটা আমি মানতে পারি না। আমি মানুষ সবার আগে। এই সমস্যাটা আমাদের এই বিজেপিদের একটা দেখেছি, হিন্দুদের সঙ্গেই হচ্ছে। আচ্ছা, আজকে হিন্দুর সঙ্গে না হয়ে যদি খ্রিস্টানের সঙ্গে হতো, না হলে কি হতো জানি না অনিন্দা, এখন তো সেই সংখ্যালঘুদের উপর হামলাটা হচ্ছে। আমি বলতে দিন, আমার বক্তব্য হিন্দুটা নয়, কোনো একটা দেশ, সেই দেশে কোনো একটা অশান্ত হয়ে রয়েছে, মানুষ, আমি চাই মানুষের জন্য সবকিছু। এবং ব্যাপারটা দেখুন, এটা সংবেদনশীল ব্যাপার। কেন বলছি, আজকে আপনারা যে চ্যানেলে দেখাচ্ছেন, আপনারা সঠিক দেখাচ্ছেন, আমি তা বলছি না। আমি বলছি অনিন্দার কাছে আরো একটু সহজ করে জানতে চাইবো, এই গোটা ঘটনাটা কোথাও কি আপনার উদ্বেগের বলে মনে হচ্ছে না?
নিঃসন্দেহে উদ্বেগের, কিন্তু আমার উদ্বেগের কারণে আমি কোনো স্টেপ নিতে পারি না, যেটা আমি স্বাধীন একটা ভারতবর্ষে থেকে, ভারতবর্ষ যেখানে আমার বিদেশ মন্ত্রক আছে, তারাই একমাত্র এই ব্যাপারে স্টেপ নিতে পারে বা কথা বলতে পারে। কারণ আমার একটা কথা দাঁড়ান, বেশ, অনিন্দ্যদা, জয়দা দুজনকে একটু সঙ্গে থাকার কথা বলছি, একটু সঙ্গে থাকার কথা বলছি, একটু আসি আমরা তাদের কথা একটু শুনি। অন্তত বাংলাদেশে যে সমস্ত নাগরিকরা যারা বিভিন্ন কারণে, কেউ বা চিকিৎসা করাতে এসেছেন, কেউ বা প্রয়োজনে, কেউ বা পেটের তাগিদে, কেউ বা নানা কারণে অন্তত এপার বাংলায় এসেছেন, কিন্তু বর্তমানের এই 2 থেকে 4 দিনের মধ্যে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে কতটা উদ্বেগের মধ্যে রয়েছে, কতটা ভয় রয়েছে, কি বলছেন তারা একবার শুনি। পরিস্থিতি বাংলাদেশে আপনারা কেমন রয়েছেন এখন? মোটেই ভালো না, মোটেই ভালো না। কেন? এই যে হাসিনা সরকারের পতন চেয়েছিল ভালো কিছু হওয়ার জন্য, সেটা কি হয়েছে? সেটা ছাগল দিয়ে কি হাল চাষা যায়? ছাগল দিয়ে হাল চাষা যায়? হাল চাষতে গেলে গরুই লাগে। এরকম ছেলেপিলেদের রাষ্ট্র চালানো যায়? কিন্তু আরেকটা কথা হচ্ছে যে এই যে প্রভু চিন্ময় কুমার দাস, তাকে গ্রেপ্তার করা হলো, এটা আপনারা কিভাবে দেখছেন সাধারণ নাগরিক? খুবই খারাপ, খুবই খারাপ। সাধারণ নাগরিক হিসেবে দেখছি কি কারণে তাকে ধরা হয়েছে। তিনি নাকি দেশদ্রোহী কাজ করছেন। কি দেশদ্রোহী কাজ করেছে সেটা তো বলছে না। দেশদ্রোহী তার কি দেশদ্রোহিতা করেছে তা তো বলছে না। এমনি বলছে দেশদ্রোহী কি করেছে, সে দোষটা কি তার, তা তো কেউ বলছে না। খালি দেশদ্রোহী করেছে, খালি দেশদ্রোহী করেছে, তার মানে কি? এগুলো সব ওখানকার সংখ্যালঘু হিন্দুরা কেমন আছে? মোটেই ভালো নেই। সংখ্যালঘু হিন্দুরা কি প্রত্যেক দিনই তারা নির্যাতিত, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। এটা কেন হচ্ছে মনে হয়? এটা তাদের যারা আছে ক্ষমতায়, এরা তো এইসব করবে বলে এটা করেছে, দেশটাকে শেষ করবে, সংখ্যালঘুদেরকে করে অত্যাচার করবে, সে কারণেই তারা এগুলো করে। কোথাও কি মনে হচ্ছে এখানে মৌলবাদীদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে এই সরকার? মৌলবাদীদের পুনর্বাসন করার জন্যই তো এটা করা, এগুলো করা হয়েছেই তো মৌলবাসী পুনর্বাসন করার জন্য। আমাদের তো সমস্যা হচ্ছেই, সমস্যা তো আমাদের হচ্ছে, ভিসা বন্ধ হয়ে গেছে। সময় একেবারে অনেকটা কম, আমি খুব চটজলদি উত্তর নেওয়ার চেষ্টা করবো। অনিন্দ্যদা কাছে, অনিন্দ্যদা, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, কারা বলছেন? বাংলাদেশের সংখ্যাগুরুরা একেবারেই তো তাহলে ধর্মের কোনো হানাহানি ছবিটা নেই, তাহলে কি শুধুই রাজনীতির লড়াই? প্রথমত কথা হচ্ছে সংখ্যাগুরু এই ব্যাপারে আমি একমত নই। কোনো এক শ্রেণী মানুষ ভালো নেই, সেটা ওনারা কেন সংখ্যাগুরুরা বলছে সেটা বড় কথা নয়, এটা সাধারণ মানুষ হিসেবে বলছে। সে এদেশ হোক আর যে দেশ হোক, মানুষ হিসেবে প্রত্যেকের থাকার অধিকার আছে, এবং কারু যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য আইন ব্যবস্থা আছে। আজকে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে অ্যারেস্ট করা হয়েছেন এবং আদালতে তোলা হয়েছিলেন, তার সম্পর্কে কিছু নাকি অভিযোগ আছে। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে, অনিন্দ্যদা, সময় খুব কম, আমি একদম শেষ বেলায় জয়দার থেকে উত্তর নেব। জয়দা প্লিজ। না, উনি একটা অ্যারেস্ট নিয়ে কথা বলছেন। বিষয়টা এই অ্যারেস্টের সঙ্গে আরো বেশ কিছু জিনিস জড়িত। সেটা হচ্ছে হাজারে হাজারে মানুষকে মারা হচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালানো হচ্ছে, হিন্দুদের দোকান লুটপাট করা হচ্ছে। সেটা শুধু তারা তো বলছে যে থাকতে পারছেন না কোনোভাবে। এক্স্যাক্টলি, এবং আমাদের সেইটা নিয়েই হচ্ছে আওয়াজ তোলার কথা বলছি। একটা হিন্দু ইন্ডিভিজুয়াল হয়ে আমরা বলতে চাইছি এই জিনিসের আওয়াজ আজকে যদি না তুলি, ওখানে আর হিন্দু বাঁচবে না। এটাই আমার বক্তব্য। বেশ, আপাততভাবে দুজনকেই ধন্যবাদ জানাবো। সময় একেবারে ফুরিয়ে গেছে আজকে ডিবেটে। অনিন্দ্যদা এবং জয়দা, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাবো। ডিবেট এখানে শেষ করছে। সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।